হ্যালো বন্ধুরা, আজ চলুন আমরা হিপ আর্থ্রাইটিস নিয়ে কথা বলি। মূলত যখনই হিপ জয়েন্টে ক্ষয় বা প্রদাহ হয় তখন সেটাকে হিপ আর্থ্রাইটিস বলা হয়। সাধারণত হিপ জয়েন্ট দুটি অংশ নিয়ে গঠিত, একটা হচ্ছে বল অংশ এবং অন্যটি হচ্ছে সকেট অংশ। বল অংশটি তৈরি হয় ফিমার অর্থাৎ ফিমার হাড়ের বল থেকে, আর সকেট অংশটিকে বলা হয় অ্যাসিটাবুলাম। সাধারণত এই দুটি অংশ একে অপরের সাথে ভালোভাবে ফিট হয় এবং কোনো ব্যথা ছাড়াই চলাফেরা করা যায়। কিন্তু যখনই কার্টিলেজ সংক্রান্ত কোনো সমস্যা হয়, যেমন হাড়ের মাঝে থাকা মসৃণ কার্টিলেজ ক্ষয় হয়ে যায়, তখন তা হিপ আর্থ্রাইটিসের কারণ হতে পারে। হিপ আর্থ্রাইটিসের উপসর্গগুলো হলো ব্যথা, জড়তা এবং হিপ জয়েন্টে চলাফেরার পরিমাণ কমে যাওয়া। এখন যখন আমরা হিপের ব্যথার কারণ নিয়ে কথা বলি, তখন সবচেয়ে সাধারণ কারণ হলো অস্টিও আর্থ্রাইটিস বা বয়সজনিত আর্থ্রাইটিস। যেভাবে হাঁটুর জয়েন্টে আর্থ্রাইটিস হয়, ঠিক সেভাবেই হিপ জয়েন্টেও আর্থ্রাইটিস হতে পারে। দ্বিতীয় সবচেয়ে সাধারণ কারণ হলো ফিমোরাল হেডের অ্যাভাসকুলার নেক্রোসিস, যেখানে হিপ জয়েন্টের বল অংশ বা ফিমোরাল হেডে রক্ত সরবরাহ কমে যায়। এতে হাড় ধসে পড়ে এবং পরবর্তীতে হিপ জয়েন্টে আর্থ্রাইটিস হয়। তৃতীয় সবচেয়ে সাধারণ কারণ হলো প্রদাহজনিত রোগ, যেমন রিউমাটয়েড আর্থ্রাইটিস। কখনো কখনো বড় ধরনের দুর্ঘটনার পরেও আর্থ্রাইটিস হতে পারে, যেমন হিপ ফ্র্যাকচার, ডিসলোকেশন বা কার্টিলেজে কোনো সমস্যা হলে। বিরলভাবে হিপ জয়েন্টে সংক্রমণ হলে এমনটা হতে পারে। এটি টিউবারকুলোসিস বা অন্য কোনো ধরনের জয়েন্ট ইনফেকশনের কারণেও হতে পারে। আরও কিছু বিরল কারণের মধ্যে রয়েছে অ্যানকাইলোজিং স্পন্ডিলাইটিস, গাউট অথবা হিপ জয়েন্টের ডেভেলপমেন্টাল ডিসপ্লেসিয়া। এখন যখনই কোনো রোগী হিপ আর্থ্রাইটিসে ভুগছেন, সবচেয়ে সাধারণ উপসর্গ হলো কুঁচকিতে ব্যথা অনুভব করা, অর্থাৎ হিপ জয়েন্টের সামনের অংশে ব্যথা হতে পারে। এই ব্যথা উরু পর্যন্ত ছড়িয়ে যেতে পারে, আবার কখনো কখনো হাঁটু পর্যন্ত যেতে পারে। দ্বিতীয় সবচেয়ে সাধারণ কারণ হলো যখন রোগী সকালে উঠে তখন হিপ জয়েন্টে শক্তভাব বা জড়তা অনুভব করেন। রোগীর হাঁটতে কষ্ট হতে পারে, এছাড়াও স্পষ্টভাবে খোঁড়ানো দেখা যেতে পারে। সিঁড়ি বেয়ে ওঠা খুবই যন্ত্রণাদায়ক হয়ে পড়ে। এছাড়া হিপ জয়েন্টের সামগ্রিক নড়াচড়া কমে যায়, যেমন আপনি যদি পা ভাঁজ করে সোফায় বসতে চান, সেটাও খুব ব্যথার কারণ হতে পারে। পরবর্তী পর্যায়ে যখন হাড় ভেঙে পড়ে, তখন পায়ের দৈর্ঘ্যে পার্থক্য দেখা যেতে পারে, মানে এক পা অন্যটির তুলনায় ছোট হয়ে যেতে পারে। তাই যখনই আমরা হিপ আর্থ্রাইটিসের এই পরিস্থিতির মুখোমুখি হই, তখন চিকিৎসা সবসময় অপারেশন ছাড়া শুরু করা হয়। প্রথমে আমরা ব্যথানাশক ওষুধ, মাংসপেশি শিথিলকারী বা প্রদাহনাশক ওষুধ দিয়ে শুরু করি। আমরা রোগীকে ফিজিওথেরাপিতে যোগ দিতে এবং ব্যায়াম করতে বলি। জীবনযাত্রার পরিবর্তনও সহায়ক, যেমন ওজন কমানো অথবা রোগীদের ক্রস লেগ করে বসা বা মাটিতে বসার মতো কাজ এড়ানো উচিত। পরবর্তীতে রোগের অগ্রগতির সাথে সাথে আমরা রোগীকে ওয়াকিং এইড ব্যবহার করতে বলতেও পারি। যেসব পরিস্থিতিতে ভালো ফিজিওথেরাপি, ওষুধ এবং ওজন নিয়ন্ত্রণের পরেও উন্নতি হচ্ছে না, তখন আমরা রোগীকে হিপ রিপ্লেসমেন্ট সার্জারির পরামর্শ দিতে পারি। সাধারণত হিপ রিপ্লেসমেন্ট সার্জারিতে আমরা ক্ষতিগ্রস্ত অংশটি পরিবর্তন করি, মানে আমরা বল এবং সকেট দুটোই পরিবর্তন করি। তাই চিকিৎসা ভাষায় বলা যায় আমরা ক্ষতিগ্রস্ত বল অর্থাৎ ফিমোরাল হেড একটি কম্পোনেন্ট দিয়ে পরিবর্তন করি এবং ক্ষতিগ্রস্ত সকেট অর্থাৎ অ্যাসিটাবুলাম আরেকটি কম্পোনেন্ট দিয়ে পরিবর্তন করি। বিভিন্ন ধরনের হিপ রিপ্লেসমেন্ট প্রস্থেসিস পাওয়া যায়। সাধারণত একটি হিপ রিপ্লেসমেন্ট সার্জারিতে প্রায় 2 ঘন্টা সময় লাগে এবং রোগীকে 3 দিন হাসপাতালে থাকতে হয়। তাই যদি আপনি হিপ আর্থ্রাইটিসে ভুগে থাকেন, চিন্তা করবেন না, আপনার ডাক্তারের কাছে যান। তিনি আপনার হিপ আর্থ্রাইটিসের কারণ খুঁজে বের করার চেষ্টা করবেন এবং যেই কারণই হোক না কেন সেই অনুযায়ী আপনাকে চিকিৎসা দেবেন। শুভ কামনা রইল।